গণভোটের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। ২৭০ দিন আলোচনার পর দলগুলোর অনেক হতাশার মন্তব্য আইন উপদেষ্টার। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ এক পেশে, আগে গণভোট মানবে না বিএনপি, আগামীকালের মধ্যে গণভোটের তারিখ চায় জামায়াত। বিএনপির জন্ম হ্যাঁ ভোটে, মৃত্যু হবে না ভোটে, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। গণতন্ত্রের পথে হাঁটতে এক হয়ে কাজ করবে ৯ দল। ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। কলি দেয়া গেলে শাপলা দেওয়াও সম্ভব, মন্তব্য এনসিপি নেতাদের। বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে হাইকোর্টের উৎকণ্ঠা, উচ্চ আদালতের ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। এবং ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের। রাশিয়া চীনের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এই সিদ্ধান্ত। গণভোট বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। গণভোট কবে হবে দ্রুতই সে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। আর একথা জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ২৭০ দিন আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের যে সুর দেখা যাচ্ছে তা হতাশাব্যঞ্জক। যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এই নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। জানান, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন স্থাপনে ও জাতীয় বন নীতি ২০২৫ খসড়ার অনুমোদন দেয় বলে জানান তিনি। কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। অর্থাৎ যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সংযোজনের জন্য যাদেরকে বিদেশে যেতে হতো, তারা বাংলাদেশে এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকে এই কাজটা করার সুযোগ পাবেন। এই সময় গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। ২৭০ দিন যাবৎ আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এবং এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতা দলিল পাশ হয়, এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। এই সময় জানানো হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন, এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জুলাইয়ে শহীদ হওয়া ব্যক্তিদের ডিএনএ টেস্ট করানো হবে বিদেশি বিশেষজ্ঞ দিয়ে। জুলাই আগস্ট ২০২৪-এর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয়ের প্রকল্প পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে, এবং জানানো হয়েছে যে এখনো পর্যন্ত ৬৫ জন বাইরে চিকিৎসা নিচ্ছেন, এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাদের ব্যয় এই গভর্নমেন্ট ব্যয় গ্রহণ করবেন। সেখানে নতুন যেটা ইনক্লুড হয়েছে যে সেইখানে যে কমিটিগুলো হবে, সেখানে হেলথ মিনিস্ট্রি এবং আরো একটা কালচারাল মিনিস্ট্রি এটার প্রতিনিধি থাকবেন। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নিজেদের অবস্থান থেকে নমনীয় হলো নির্বাচন কমিশন। নানা জল্পনা কল্পনার পর অবশেষে প্রতীকের তালিকায় শাপলা কলি যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সাংবিধানিক সংস্থাটি। তবে শাপলা কলি যুক্ত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। তারা বলছেন, শাপলা না দিয়ে শাপলা কলি যুক্ত করে প্রতারণামূলক আচরণ করা হয়েছে। ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া, আমরা তাদের সাথে এই বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। নিবন্ধন আবেদন জমা দিয়ে শাপলার পাশাপাশি মোবাইল ফোন ও কলম চেয়েছিল এনসিপি। তবে পরে শাপলার দাবিতে অনড় থাকে তারা। কিন্তু সিইসি সহ ইসি সচিব বারবার বলেছেন, শাপলা প্রতীক কাউকে দেয়া হবে না।
এমন ধারাবাহিকতায় এবার শাপলা কলিকে গ্যাজেটভুক্ত করেছে নির্বাচন কমিশন। তবে এ নিয়ে ইসি সচিব বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় নতুন প্রতীক যোগ করা হয়েছে। প্রতীকটা কমিশন যেটা মনে করেছেন নতুন প্রতীক এভাবে দেওয়া যেতে পারে সেটা দেওয়া হয়েছে। শাপলা কলির ভিতরে পার্থক্য আছে, এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না। আর যেহেতু বিরূপ কিছু সমালোচনা আসছে, সেই জন্য এটা বাদ দিয়ে কিছু নতুন কথাও আসছে, সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে 119টাতে এসছে। তবে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলার বদলে শাপলা কলি অন্তর্ভুক্ত করায় কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এনসিপি। আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এদিকে দুপুরে কমিশন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরগরম হ্যাঁ ও না পোস্টে। এখন নেটিজেনদের নিউজ ফিড জুড়ে চলছে হ্যাঁ এবং না পোস্টের যুদ্ধ। বুধবার রাত থেকেই এমন পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও। নির্বাচনের আগে বিএনপি গণভোটে না বললেও বাকি দলগুলো তাদের নিজেদের অবস্থানে অনড়। মূলত গণভোটের পক্ষে বিপক্ষে নেটিজেনদের নতুন প্রচারণারই অংশ এটি। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ করে সরগরম। ফেসবুকের টাইমলাইনে ঘুরছে হা আর না পোস্ট। ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাচনের আগে গণভোটকে না উল্লেখ করে পোস্ট দিয়েছে ছাত্রদল। এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদকও। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে হা পোস্ট করেছে, তবে কোনো কারণ উল্লেখ করেননি। পোস্টের কমেন্টে একজন লিখেছেন, হা মানে হা, নির্বাচনের আগেই গণভোট চাই হা। ফেসবুকে হা কিংবা না পোস্ট করেছেন নেটিজেনেরাও। অনেকে নির্বাচনের আগেই গণভোট চান, আবার অনেকেই চাচ্ছেন না বলে না পোস্ট করেছেন। তবে এমন পোস্টে অনেকেই আবার অবাক হচ্ছেন, বুঝতে চাইছেন এর পেছনের কারণ কি। কারাই বা হা আবার কারাই বা না এর পক্ষ নিচ্ছেন, কি কারণেই বা তাদের এমন অবস্থান। মূলত গণভোটের প্রশ্নে একদিকে অংশ নিয়েছে বিএনপি, অন্যদিকে জামায়াত ও এনসিপি। আর এই সিদ্ধান্তের বহিঃপ্রকাশই হলো হা এবং না ছবি পোস্ট করা। যদিও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ফেসবুক পোস্ট ও বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন, তুলে ধরেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হা অলরেডি বলে দিয়েছে। এদিকে বিএনপির মহাসচিবও গণভোট নিয়ে কথা বলেছেন, জানান কোনো মতেই নির্বাচনের আগে গণভোট নয়। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায়, তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। তবে নির্বাচন, গণভোট আর জুলাই সনদ নিয়ে গণমানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর দলগুলোর এমন অবস্থানে আলোচনার ঝড় সামাজিক মাধ্যমে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 86, যশোর 2-এ। CSRF ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি যশোর 2 সংসদীয় আসন 86। আজ আমরা সারাদিনই ছিলাম যশোর 1 এবং এখন রয়েছে 2 আসনে। আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যশোর চেম্বার্স অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। স্বাগতম আমাদের CSRF ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এই আসনের একজন মনোনয়ন প্রত্যাশী, পাশাপাশি একজন বিজনেসম্যান। আপনি তো আপনার গণসংযোগ শুরু করছেন, কতটা সাড়া পাচ্ছেন ভোটারদের থেকে? আপনার প্রতিশ্রুতি কি তাদের সাথে? ধন্যবাদ আপনাকে। যে আপনি জানেন যে বিশেষ করে এই জনপদে অর্থাৎ যশোর 2, চৌগাছা, ঝিগরগাছার এই
2টা উপজেলা, 2টা পৌরসভা, আমাদের এখানে 22টা ইউনিয়ন আছে। এই জনপদে দীর্ঘ 16 বছর আমি জনগণের তৃণমূলের সাথে আছি। দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামে তাদের সাথে ছিলাম, তাদের পাশে মামলা মোকদ্দমা সহযোগিতা করেছি, হাসপাতালে গেছে, অসুস্থ পাশে থেকেছি। সর্বোপরি এই জনপদের মানুষের আত্মার অন্তঃস্থলে আমি প্রবেশ করছি, সুতরাং আমি শতভাগ আশাবাদী এই অঞ্চলের মানুষ আমাকে সেই নিজের পরিবারের সন্তান হিসেবে গ্রহণ করেছে। আপনি তো গণসংযোগ করছেন, আপনার এলাকায় বেশ কিছু সমস্যাও রয়েছে, নতুন ভোটার রয়েছে, পাশাপাশি নারী ভোটারও এবার অনেক বেশি। তাদের জন্য আপনার প্রতিশ্রুতি কি, আপনি যদি নির্বাচনে জয়ী হন এবং বিশেষ করে বেকার যুবকদের জন্য, আপনি যেহেতু একজন ব্যবসায়ী, তাদের জন্য আপনি কি করবেন এই আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আপনি জানেন যে বিশেষ করে এবারে আমাদের বাংলাদেশের একটা স্লোগান আছে, তরুণ প্রজন্মের বাংলাদেশ। আগামী তরুণ প্রজন্মরাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। সেক্ষেত্রে এই তরুণদেরকে কর্মসংস্থানের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে দিয়েছে, তার পুরোপুরিটাই বাস্তবায়ন করা হবে। তার মধ্যে এই তরুণ সমাজকে যারা চাকরির প্রয়োজন তারা চাকরি পাবে, যারা চাকরি পাবে না তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে। তার উদ্যোক্তা তৈরি করে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তার উদাহরণ, এই উপজেলায় আমাদের একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। ইনি এখানে গার্মেন্টস ফ্যাক্টরি করছেন, প্রায় 12,000 লোক এখানে কর্মসংস্থান আছে। আমরা মনে করি ঢাকায় যে সমস্ত গার্মেন্টস আছে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে করতে চায়, এই জনপদে আমরা সেই গার্মেন্টস এবং অন্যান্য ইন্ডাস্ট্রি এনে এখানে যারা চাকরি পাবে না সেই সমস্ত তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের করার পরিকল্পনা আছে। আর নারীদের ব্যাপারে আপনারা জানেন যে আমাদের 31 দফা রাষ্ট্র কাঠামোর মধ্যে বলা আছে, নারীদের ক্ষেত্রে বিশেষ করে ফ্রি লেখাপড়া, স্কুল কলেজের সুবিধা তো আছেই, এবং অন্যান্য সুযোগ সুবিধার সাথে আমাদের বিশেষ করে নারীদের যে আপনার ব্যক্তিগত কার্ড, যারা সংসারের কাজ চালাতে পারে, এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে সম্পূর্ণভাবে আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। এবং আমি যদি নির্বাচিত হই এই আসনে, আমি এই নারী সমাজের জন্য বাংলাদেশের মধ্যে একটা মডেল সেবক হিসেবে পরিচিত হতে চাই। এগিয়ে আসলে আরও সমস্যাগুলোর মধ্যে আমরা জানি মাদক খুব বড় একটা সমস্যা। পাশাপাশি আপনি যদি এই বিষয়ে যদি কাজ করতে চান, আপনি কি করবেন, আপনার প্রতিশ্রুতি কী? আমি আগেই বলেছি যে সারা বাংলাদেশে মাদক কিন্তু একটা সমস্যা। আমি বিশ্বাস করি এই যারা মাদকে আসক্ত, এই যুব সমাজে যদি কর্মে ফিরিয়ে আনা যায়, এই যুব সমাজ আমি বিশ্বাস করি না আর মাদকে যাবে। যার কারণে আমাদেরকে যারা চাকরি করবে তো করবেই, এদেরকে সংঘবদ্ধ করে নতুন নতুন প্রকল্প দিয়ে এদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরির মাধ্যম দিয়ে এদেরকে কর্মে ফিরিয়ে আনতে হবে। আমরা যদি কর্মে ফিরিয়ে আনতে পারি, আমি মনে করি না এই যুব সমাজ আর মাদকে ফিরে যাবে। অর্থাৎ মাদকের বিরুদ্ধে অভিযান তো চলবেই, এবং পাশাপাশি তাদেরকে অন্তত সুস্থ মস্তিষ্কে ফিরিয়ে এনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে মাদক মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এই আমার ইচ্ছা আছে এর মধ্যে। আপনি সহ এই আসনে আরও বিএনপির অনেক প্রার্থী রয়েছেন যারা মনোনয়ন চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে যদি দল নমিনেশন না দেয়, আপনি তাদের হয়ে কাজ করবেন, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী করবেন, আপনার পরিকল্পনা কী? দেখেন, এই ব্যাপারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আছে, এবং আমরা এই আসনের যতগুলো মনোনয়ন প্রত্যাশী ছিলাম, সবচেয়ে আনন্দের বিষয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল যে নির্দেশনা দিয়েছে, নির্দেশনা দেওয়ার অন্তত আরও 1 মাস আগে আমাদের এই অঞ্চলে যতগুলো প্রার্থিতা মনোনয়ন প্রত্যাশী ছিলাম তারা আমরা এক মঞ্চে কাজ করেছি, এবং আমরা ঘোষণা দিয়েছি আমাদের মধ্যে যেই নমিনেশন পাক আমরা দলকে বিজয়ী করার জন্য সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা, আমাদের মেনে চলতে হবে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। সেক্ষেত্রে যদি বলতে চাই যে জামাতের একক প্রার্থী দিয়েছেন, এখানে সব জায়গাতেই জামাতের একক প্রার্থী, আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে কিনা? আমি মনে করি না এইটা জামাতের জন্য এখানে চ্যালেঞ্জ হবে, কারণ আপনি জানেন এর আগে আমাদের জোট ছিল, সেই জোটের মধ্যে জামাতও ছিল। এই বিএনপির ভোটেই তো জামাতের প্রার্থী বিজয়ী হয়েছিল। আজকে যে কোনো কারণে হয়তো তারা আমাদের সাথে নাই, কিন্তু আমরা মনে করি বিএনপি 16 বছর আন্দোলন সংগ্রামের নেতাকর্মী যেভাবে জড়িয়েছিল, আন্দোলন সংগ্রামে তাদের অংশগ্রহণ ছিল, এবং খুন গুম মামলা মোকদ্দমা যারা নিষ্পত্তি হতে হলো, কোনো বিএনপির কর্মী ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি এক এবং ঐক্যবদ্ধ, এবং এই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জামাতকে আমরা ওই জায়গাটায় চ্যালেঞ্জ হিসেবে মনে করছি না। আমরা বিপুল ভোটে বিজয়ী হবে এই আসন আমরা প্রত্যাশা করি।
জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই আসনের একজন মনোনয়ন প্রত্যাশী, পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী। তিনি জানাচ্ছিলেন আসনকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে এবং দল থেকে যদি নমিনেশন নাও পায় তাহলেও বিএনপি কীভাবে এগিয়ে নিয়ে যায়। আজ আমরা পরবর্তীতে রাত 9টায় আমাদের সঙ্গে অন্য একজন প্রত্যাশী, একজন মনোনয়ন প্রত্যাশী, ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকবে। রাশিয়ার বড় দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর রুশ অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধন কোম্পানি। স্থানীয় সময় বৃহস্পতিবার তেল পরিশোধন কোম্পানি HPCL মিত্তাল এনার্জি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রুশ তেল আমদানির ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের নতুন বিধিনিষেধ আরোপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখার গত অগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করা হয়। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, মস্কোর বিশেষ ছাড়ে তেল কিনে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় উস্কানি দিচ্ছে ভারত। প্রতারণা নয়, বরং ঐকমত্য কমিশনের সুপারিশে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। আর গণভোটের রায়ের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত, এমনটাই বলেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া জুলাই সনদ নিয়ে কমিশনের সুপারিশ আজ বা আগামীকালের মধ্যেই বাস্তবায়নের দাবি দলটির। যারা গণভোট বানচালে প্রচারণা চালাচ্ছে, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে, এমন কথাও বলছে দলটি। বৃহস্পতিবার সকাল 11টার দিকে মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে যায় ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, জাগপা সহ কয়েকটি দলের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। আর আগারগাঁওয়ে ফুলবাজারের সামনে সমাবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী। বেলা 12টার কিছু পরে নির্বাচন কার্যালয়ে প্রবেশ করে দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা। 1 ঘন্টা অপেক্ষা করার পর প্রধান নির্বাচন কমিশনারের কাছে আলাদা আলাদা স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি জমা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলগুলোর নেতারা। জানান, নভেম্বরে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও আরপিও নতুন করে সংশোধন না করার দাবি জানিয়েছেন তারা। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি রচিত হওয়ার জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। সংশোধিত আরপিও বহাল থাকতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। আমরা সিইসির পরিষ্কার বলেছি, আপনি যদি সঠিক থাকেন পুরা সব প্রক্রিয়া সঠিক থাকবে। জামায়াতের প্রতিনিধি দলের প্রধান মাওলানা আব্দুল হালিম বলেন, গণভোট বানচালে যারা প্রচারণা চালাচ্ছে, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে। আরো বলেন, জুলাই সনদকে টেকসই আইনি ভিত্তি দিতে নভেম্বরে হতে হবে গণভোট। প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। নভেম্বরে গণভোটের দাবিতে আগামী সোমবার সংবাদ সম্মেলনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা। অন্যদিকে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, প্রতারণা নয়, কমিশনের সুপারিশে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় তার দল। জুলাই সনদের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি আর সময় বিজ্ঞাপন না করে কি আজকের ভিতরে হলে খুবই উত্তম। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। সুপারিশ কার্যকর না হলে অন্তর্বর্তী সরকারের উপর জনগণ আস্থা হারাবে বলেও মনে করে জামায়াত। এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে, তাহলে এই সরকারের পক্ষে দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে কপারেশনের প্রয়োজন জনগণের, সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 86, যশোর 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা রয়েছি যশোর 2 সংসদীয় আসন 86। আজ আমাদের সঙ্গে যুক্ত আসেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি নাজমুল মুন্নিং। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এই আসনের একজন প্রার্থী, পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, এখন আপনি প্রচারে রয়েছেন। কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের থেকে? সিএসআরএম ডিবিসি নিউজকে ধন্যবাদ। আজকে একটু উন্মুক্ত পরিবেশে কথা বলতে
সুযোগ করে দেওয়ার জন্যে আমি প্রথমেই স্মরণ করতে চাই মহান আল্লাহ তাআলাকে, যার কৃপায় আজকে আমরা উন্মুক্ত পরিবেশে এখানে কথা বলতে পারছি। আমি প্রথমেই স্মরণ করতে চাই যারা দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সবাইকে আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সাড়া পাচ্ছি তো অনেক সাড়া পাচ্ছি, কারণ বাংলাদেশের জনগণ একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করেছি দীর্ঘ বছর, প্রায় 17 বছর আমরা মাঠে থেকেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছেন। আমিও একজন ভিকটিম পরিবারের সদস্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী হিসেবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে স্বীকৃত। ওনাদের মতো একটি দল বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই দল করে আমি নিজেকে আসলে এই দল করবার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আমি এমন একজন নেতার কর্মী হিসেবে আমাদের চৌগাছা ঝিকরগাছায় কাজ করতে পারার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। বেসিক্যালি বাংলাদেশ কেমন বাংলাদেশ দেখতে চাই, নতুন প্রজন্ম, এই প্রজন্ম কেমন বাংলাদেশ দেখতে চায়, আমরা তেমন একটি বাংলাদেশ 18 কোটি জনগণকে উপহার দিতে চাই। বিগত দিনে আসলে যেভাবে আমরা দেখেছি আমাদের যে মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আমরা বারংবার বঞ্চিত হয়েছি। বাংলাদেশের জনগণ এমন একটি বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশে কোনো হানাহানি, মারামারি, দখলবাজি, চাঁদাবাজি থাকবে না। সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইদেরকে নিয়ে আমরা সমাজে বসবাস করতে পারবো। যাদের পুলিশের ভয়ে, বিনা কারণে পুলিশের ভয়ে বাড়ি ছাড়তে হবে না, বিনা কারণে বিনা অপরাধে কাউকে দেশ ছাড়তে হবে না, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আপনারা জানেন যে আমি একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমার রাজনীতিতে পদার্পণ। আপনারা জানেন আমার স্বামী শহীদ নাজমুল ইসলাম 2011 সালে উনি গুম খুন হয়েছিলেন। তারপরেই আমি রাজনীতিতে প্রত্যক্ষভাবে এসেছি। আমি দীর্ঘ 15 বছর রাজনীতির সাথে আছি। আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি রাজনীতিতে জনগণের সেবা দিয়েছি। মানুষের সুখে দুঃখে রাত দিন যখনই আমার জনগণ যখনই তাদের বিপদে, যখনই তাদের অসুবিধায় আমাকে ডেকেছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। নাজমুলের অবর্তমানে এই জনগণ, যে জনগণ রেখে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের পাশে এসে দাঁড়াবার আমি প্রয়োজন এবং দায়িত্ব মনে করেছিলাম। তাই আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম, আছি এখনও, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমি এই দেশ, এই ঝিকরগাছা চৌগাছাকে আমি এমনভাবে দেখতে চাই যেখানে নারীরা, আপনারা জানেন যে এই সমাজে নারীরা অনেক অবহেলিত, সুবিধাবঞ্চিত নারীদের জন্য কাজ করবার অনেক ইচ্ছা আমার আছে। আপনারা জানেন 31 দফা, যে দফার মধ্যে প্রত্যেকটা দফাই খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয়, নারীদের জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটা পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেয়া হবে, যে কার্ডটি শুধুমাত্র ওই ফ্যামিলিতে যিনি নারী তার হাতে কিন্তু সেই কার্ডটা থাকবে। সেই কার্ডের অনুকূলে যে যেমন ব্যক্তি। দুঃখিত, আমরা কথা বলছিলাম যশোর 2 আসনের বিএনপি মনোনীত একজন প্রার্থীর সঙ্গে। তিনি জানাচ্ছিলেন তার কথা, আগামীকাল থাকবো যশোর 3 এবং 4 আসনে। ততক্ষণ CSRM, DBC, ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে।
বাংলার নদী এখনো বয়ে যায় তার গানে, ঐতিহ্যে। নৌকা বাইচ সেই স্মৃতি ফিরিয়ে দেয়, যেখানে নদী, নৌকা আর মানুষ যেন মিলে মিশে একাকার হয়ে যায় জীবনের উৎসবে। বরিশালের উজিরপুরে হাজারো মানুষের উপস্থিতিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ যেন বাঙালির ঐতিহ্যের পুনর্জাগরণ, জলজ জীবনের কবিতার নতুন পাঠ। বাংলার নদী আর নৌকা এই দুই যেন একে অন্যের আত্মার সুর। সেই সুর বেজে উঠেছে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরের সন্ধ্যা নদীতে। নদীর ঢেউ যেমন ওঠে নামে, তেমনি আয়োজনকে ঘিরে নদীর দুতীরে উচ্ছ্বাসে দোলা দেয় হাজারো দর্শকের মন। কেউ প্রিয় নৌকার নাম চিৎকার করে ডাকছে, কেউ বা তাল মেলাচ্ছে ঢাকের সঙ্গে। গ্রাম শহরের সীমানা ভুলে সবাই যেন মেতেছেন এক নদীমাতৃক আনন্দে। আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমাদের এখানে আরো বারবার চাই এরকম আয়োজনও মোটামুটি দেখলাম ভালোই হয়েছে অনেকটা। প্রত্যেক বছরই নেই যাতে এভাবে আমাদের বাইচ খেলাটা হয়। ৬টি বাহারি নৌকা ছুটেছে ঢেউয়ের বুক চিরে, ঢাকের তালে হর্ষধ্বনিতে দাঁড়ের টানে ছন্দ খুঁজে নিচ্ছে গ্রামীণ জীবনের প্রাণস্পন্দন। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর আর্থিক সহায়তায় ১৬৪ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা রূপ নেয় এক উৎসবের মহিমায়। ১৬৪ বছরের ঐতিহ্য, এটাকে তারা ধরে রাখার জন্য এটা আয়োজন করেছে। প্রতি বছর যেন এই ধরনের আয়োজন হয়, এটার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো এবং আয়োজন আমার খুব ভালো লেগেছে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ট্রফি আসে ৩০ বছরের দক্ষ মাদারীপুরের ফলিয়া এন্টারপ্রাইজের হাতে। নৌকা বাইচ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ, তবে কালের বিবর্তনে আমরা দেখেছি যে এই সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই আয়োজন প্রমাণ করে যে নৌকা বাইচ এখনো গেঁথে রয়েছে এদেশের মানুষের মনে। এই ধারা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা সবার। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।